বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড টেকনিক্স থেকে আজকে 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে ডিজিটাল নোটের মধ্যে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা হাতে কলমে বোঝাবো। তারপর গুরুত্বপূর্ণ দেখে এই ক্লাসের মধ্যেই একটা অঙ্কের সমাধান করব। সম্পূর্ণ ক্লাস না টেনে দেখলে যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন, তাহলে ধৈর্য ধরে ক্লাসটি দেখো। এই অধ্যায়ের মধ্যে কোন ধরনের অঙ্কের সমাধান করতে হয় এটা আমরা জানব। অধ্যায়ের নাম কি? ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, মূলধন বাজেটিং কৌশল। 10 থেকে 14 মার্কস, 100% তোমাদের পরীক্ষায় থাকবে। এখন কোনো একটা প্রকল্পে তুমি বিনিয়োগ করবে। বিনিয়োগ কেন করবে? বিনিয়োগ কেন করা হয়? আয় করার জন্য, ব্যবসা করার জন্য? আচ্ছা, কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করবে, বিনিয়োগ করা উচিত হবে কি না? যদি কোনো একটা প্রকল্পে তুমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করো, সেই 1 লক্ষ টাকা পেতে কত বছর সময় লাগবে? বিনিয়োগ করার ফলে প্রতি বছর যে আয় হবে, আয়ের টাকা 1 লক্ষ টাকা হতে কত বছর সময় লাগবে, ইত্যাদি বিভিন্ন বিষয় নির্ণয় করার প্রয়োজন পড়বে। তো এই সকল বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এটা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাশ ফ্লো এর উপরে, নগদ প্রবাহের উপরে। এখন যে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ হবে, ওইটা থেকে ট্যাক্সটা বাদ দিতে হবে, মানে সরকারকে যে কর দেওয়াটা বাধ্যতামূলক, ওইটা বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার জন্য যদি অঙ্কের মধ্যে সিএফবিটি দেওয়া থাকে, সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, মানে যেই ক্যাশ ফ্লো এর মধ্যে সরকারের ট্যাক্স এখনো বাকি, এখনো সরকারের ট্যাক্স দেওয়া হয় নাই, তো ট্যাক্সটা দিতে হবে। তো অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম দেওয়া থাকবে সিএফবিটি। তখন তোমার কাজ হলো যে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করতে হবে। আর ডেপ্রিসিয়েশন বা অবচয় কেন আসলো? আসলে এখানে ওই ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে, যেমন ধরো একটা মেশিন ক্রয় করলাম, একটা যন্ত্রপাতি ক্রয় করলাম, তারপর ওইটা দ্বারা ব্যবসা করলাম। এখন যন্ত্রপাতি মেশিন ক্রয় করা উচিত হবে কিনা? তো মেশিন যন্ত্রপাতি এগুলো স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদ হলে এগুলো নিশ্চয়ই অবচয় আছে, এই জন্য অবচয়টা এখানে মাইনাস করা হয়। অবচয়ের উপরে তো আর ট্যাক্স ধরা যাবে না। সিএফপিটি থেকে শুরুতে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে ইবিটি পাওয়া যাবে। ইবিটি এর পুনরূপ আর্নিং বিফোর ট্যাক্স। আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। আমার আলোচনা এখানেই শেষ নয়, আরও বিস্তারিত আলোচনা আছে। আপাতত আমি দেখাচ্ছি, আমি যা বলবো তোমরা শুধু শুনবে। একটা সময় দেখা যাবে সব কিছু বুঝতে পেরেছ, সব কিছুর একটা ধারাবাহিকতা আছে। তো নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। যারা আমার পেইড কোর্সে যুক্ত আছেন, আমার ক্লাস থেকে যদি তোমাদের মনে হয় নামমাত্র কোর্স ফিতে এর চেয়ে ভালো ক্লাস আর হতে পারে না, ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো খুব ভালো করে বোঝে। যদি এরকম মনে হয়, তখন তোমাদের কাছে আমার দাবি থাকবে, তোমাদের পরিচিত সহপাঠী যারা আছে তাদেরকেও আমার কোর্সে ভর্তি করিয়ে দাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, তারাও যাতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো করে নিতে পারে। আর আসলে চিন্তার কারণ নেই, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার আমার ক্লাসগুলো করেই তোমরা উত্তীর্ণ হতে পারো, অনার্স, বিবিএ, বিবিএস পাস করতে পারো, কমপ্লিট করতে পারো। ওকে, তো ইবিটি থেকে ইবিটি এর উপরে ট্যাক্স রেটটা এখন মাইনাস করতে হবে। ট্যাক্স রেটটা মাইনাস করে দিলে পাওয়া যাবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। তো আর্নিং আফটার ট্যাক্স যেহেতু পেয়ে গেছি, তার সাথে অবচয়টা এখন যোগ করে নিব, ডেপ্রিসিয়েশন যোগ করলে ফাইনালি সিএফএটি পেয়ে যাব। এই সিএফএটির আরেকটা নাম এনসিবি। বিভিন্ন বইয়ের মধ্যে নিট ক্যাশ বেনিফিট এটাও দেওয়া থাকবে, সিএফএটি মানে এনসিবি। এটা একটা ধারাবাহিকতা, আমি এরপরে আরও একটু বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই যদি না বুঝতে পারো। মানে আমি বলতে চাই, তোমার অঙ্কের মধ্যে সিএফবিটি দেওয়া থাকবে, তখন তোমার একটাই কাজ, ডেপ্রিসিয়েশন মাইনাস করবে, ইবিটি পাবে, ট্যাক্স রেট মাইনাস করবে, ইএটি পাবে, ডেপ্রিসিয়েশন প্লাস করবে, পুনরায় সিএফএটি পাবে। সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কর পরবর্তী নগদ প্রবাহ, মানে ট্যাক্সের টাকা তুমি মাইনাস করে দিয়েছো। এই যে ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন বাইর করার সূত্র এটা। কোস্ট মানে মেশিনের মূল্য,
অথবা এনসিও এখানে লিখতে পারো। এনসিও মানে নেট ক্যাশ আউটলে, মানে সলভেজ ভ্যালু। সলভেজ ভ্যালুটা কি? ধরো আমি একটা মেশিন ক্রয় করলাম, মেশিনের মূল্য হলো 5 লক্ষ টাকা। দেখা গেল এই মেশিনটা 5 বছর চালানো যাবে, মানে ব্যবহার উপযোগী, যেটা দিয়ে ব্যবহার করা যাবে বা ব্যবসা করা যাবে 5 ইয়ার্স। এটা 5 বছর চালানো যাবে। ওকে, 5 বছর পরে মেশিনটা তো অচল হয়ে যাবে। ওই সময় তো আর এটার মূল্য 5 লক্ষ থাকবে না। 5 বছর পরে যখন মেশিনটা অচল হয়ে যাবে, ওই অবস্থায় ওই মেশিনটা যে অবস্থায় থাকুক, দেখা যাচ্ছে 10,000 টাকায় বিক্রি করা যাবে। তার মানে দেখা গেল যে ব্যবহার করার পরেও মেয়াদকাল শেষে মেশিন থেকে আরো 10,000 চলে আসছে, তাই না? অর্থাৎ ওই অবস্থায় মেশিন আরো 10,000 টাকায় বিক্রি করা যাবে। ওইটার নাম হলো ভগ্নাবশেষ মূল্য, সলভেজ ভ্যালু। এটার আরেকটা নাম থাকতে পারে রেসিডুয়াল ভ্যালু, আরেকটা নাম থাকতে পারে স্ক্র্যাপ ভ্যালু ইত্যাদি। তো ওই সলভেজ ভ্যালু মেশিনের ব্যয় থেকে মাইনাস করা হবে। কেন? কারণ হলো ওই টাকাটা পাওয়া যাবে, সলভেজ ভ্যালুর টাকাটা পাওয়া যাবে। তারপর লাইফ, মেয়াদকাল দ্বারা ভাগ করলে ও বছরটা চলে আসে। আমরা বাকিটা অঙ্কের মধ্যে প্রয়োগ করব। আমার প্রতিটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো প্রথম ক্লাস, এটা মনে রেখো। প্রথম ক্লাসে আমি বেসিকের উপরে খুব বেশি জোর দিয়ে থাকি। পিবি ফ্যাক্টর, তোমাদের অঙ্কের মধ্যে ফ্যাক্টর বাইর করার প্রয়োজন পড়বে। উদাহরণস্বরূপ 10%-এর ফ্যাক্টর বাহির করার জন্য বলা হতে পারে, বা অঙ্কের সমাধানের জন্য প্রয়োজন পড়তে পারে। তখন সূত্র এটা 1/1 + r^10। তো এখন এটা কিভাবে বাহির করব? ফ্যাক্টর যাই বলুক না কেন, ওইটাকে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করবেন। এখন 10%-কে দশমিকে রূপান্তর করলে 0.10, যদি 5% হতো তাহলে কত হতো? অনেক শিক্ষার্থীরা কি করেন যে 5% মানে 0.5 দিয়ে দেন। এটা কি হলো? না, 0.5 মানে 50। তাহলে কি কাজ? আমার সহজ কথা হলো, যাই থাকুক ওইটাকে 100 দ্বারা ভাগ করে নাও। 5কে 100 দ্বারা ভাগ করলে 0.05 পেয়ে যাবেন। তো 0.05 বসালেই তোমাদের উত্তরটা মিলবে, না হলে উত্তর মিলবে না। অনেক শিক্ষার্থীরা এই ভুল করেন, আমি দেখেছি। তো এটা একটু কেয়ারফুল থাকবেন। এখন ওই যে দশমিক তুমি বাহির করলে দশমিকের মানটা, এই যে সূত্রটা এখানে যদি আমি বসাই, উপরে 1, নিচে 1 প্লাস আর এর মান, তুমি যত পার্সেন্টের ফ্যাক্টর বাইর করতে চাও তত এখানে বসাবে। 0.10 হলো এখানে 0.10, 0.5 যদি হয় ধরে নিলাম 0.05। এন এর মান 1 নম্বর বছর বাহির করার জন্য এখানে এন এর মানটা 1, 2 নম্বর বছরে বাইর করার জন্য এন এর মান 2, 3 নম্বর বছরে বাইর করার জন্য এন এর মান 3, 4 নম্বর বছরে বাইর করার জন্য এন এর মান 4। এইভাবে 5 নম্বর, 6 নম্বর, মানে যত বছরের প্রয়োজন পড়বে বাইর করার জন্য এন এর মানটা বসিয়ে তুমি ক্যালকুলেটরে মানটা বাইর করবে, যেটা পাবে ওইটাই উত্তর। ওইভাবে ফ্যাক্টর বাইর করতে হয়। তবে বিস্তারিত আলোচনা একটু পরে থাকতেছে, আমি আবারও দেখাবো, নো প্রবলেম। আচ্ছা, এটা পিবি ফ্যাক্টর গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা সূত্র নির্ভর একটা অধ্যায়। এখানে সিএফএটির আরেকটা নাম এনসিবি, আমি লিখে দিয়েছি। পিবিপি, পেব্যাক পিরিয়ড, সূত্র A+NCO-C/D। এখন এ কি, সি, ডি এগুলা কি এখন তোমার জানার প্রয়োজন নেই, এটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। আর একটা অঙ্ক বুঝতে পারলে 10টা অঙ্ক পারা যাবে। তারপর এই যে সূত্রটা, যদি প্রতি বছর ক্যাশ ফ্লোয়ের পরিমাণও সমান হয়, তখন পিবিপি এর এই সূত্রটা যদি প্রতি বছর ক্যাশ ফ্লোয়ের পরিমাণ সমান হয়, তখন এনসিও বা সিএফএটি অথবা এনসিবি, কারণ সিএফএটির আরেকটা নাম এনসিবি, তাই তো। এআরআর এর সূত্র এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটি এর সূত্র টোটাল ইএটি ভাগ লাইফ। এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র ওয়ার্কিং ক্যাপিটাল সলভেজ ভ্যালু এনসিও মাইনাস সলভেজ ভ্যালু ভাগ 2। আরওআই এর সূত্র এভারেজ ইএটি ভাগ টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। এনপিবি এর সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। আইআরআর এর সূত্র A+C/C-D ইন্টু B-C, যেখানে এ দ্বারা বোঝাবে লোয়ার ডিসকাউন্ট রেট, বি দ্বারা হাইয়ার ডিসকাউন্ট রেট, সি দ্বারা এনপিবি অফ এলডিআর মানে লোয়ার ডিসকাউন্ট রেটের এনপিবি, ডি দ্বারা এনপিবি অফ এসটিআর হাইয়ার ডিসকাউন্ট রেটের এনপিবি।
এখন বলার প্রয়োজন নেই, অঙ্কের মধ্যেই বলবো যে আইআরআর নির্ণয় করার জন্য দুইটি এনপিভি প্রয়োজন, একটা পজিটিভ মান আর একটা নেগেটিভ মান। কিভাবে বাহির করবো এটা অঙ্কের মধ্যে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই এর সূত্র, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। আশা করবো ক্লিয়ার। যারা পেইড কোর্সে যুক্ত আছো এই সূত্রাবলীর পিডিএফ কপিটা পেয়ে যাবে, সমস্যা নেই। এখন অঙ্কের সমাধানের আগে আরো কিছু আলোচনা করে নেই। একটু আগে তোমাদেরকে যেটা লিখে বোঝানোর চেষ্টা করেছি ওইটা এখন এভাবে বোঝাচ্ছে। যেমন অঙ্কের মধ্যে যদি সিএফ বিটি দেওয়া থাকে, সিএফ বিটি থেকে ডেপ্রিসিয়েশন অবশ্যই মাইনাস করলে ইবিটি পাওয়া যায়, ইবিটি থেকে ট্যাক্স রেট মাইনাস করলে ইএটি পাওয়া যায়, ইএটির সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন প্লাস করলে সিএফএটি পাওয়া যায়। ওকে, ফ্যাক্টর বাইর করার সূত্র এটা দেখিয়েছিলাম। ধরে নিলাম 10%-এর ফ্যাক্টর বাইর করবো, তখন আর এর মান 0.10টা বসাবো, আর এন এর মান এক নম্বর বছরের জন্য 1, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বর বছরের জন্য 3। তখন এই যে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা মানটা পেয়ে যাব, এগুলোই ফ্যাক্টর। 4 নম্বর বছরের জন্য 4, 5 নম্বর বছরের জন্য 5। পরের কাজ। এখন সরাসরি তো তোমরা বইয়ের মধ্যে এরকম পাবে না, তবে এইভাবে পাবে। এখন এটা হলো কিভাবে, এটা বোঝানোর জন্য এটা বুঝতে হবে। বছরের জন্য একটা কর, সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে ইবিটি যেহেতু পাওয়া যাবে, তাহলে সিএফবিটির জন্য একটা কর, ডেপ্রিসিয়েশনের জন্য একটা কর, ইবিটি এর জন্য একটা কর। ইবিটি পাবো কিভাবে, সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে। কিভাবে জানলাম, এইটা থেকে জানলাম, তাই তো। ট্যাক্স রেট মাইনাস করে ইএটি পাওয়া যাবে, তাহলে ট্যাক্স রেটের জন্য একটা কর, ইএটির জন্য একটা কর। ইবিটি থেকে ট্যাক্স রেট মাইনাস করে ইএটি পাওয়া যাবে, ইএটি এর সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাওয়া যাবে, তাই তো। তাহলে ইএটি এর সাথে ওই যে ডেপ্রিসিয়েশনের 3 নম্বর গড় ওইটা যোগ করব, সিএফএটি পেয়ে যাব। তারপর পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদের সিসিএফএটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ওইটার প্রয়োজন, না হলে এটার প্রয়োজন নেই। বাকিটা অঙ্কের মধ্যে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিছু সংক্ষিপ্ত নাম দেখেছো, যেখানে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, পিবিপি পেব্যাক পিরিয়ড, এআরআর এভারেজ রেট অফ রিটার্ন, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এলডিআর লো ডিসকাউন্ট রেট, এইচটিআর হাই ডিসকাউন্ট রেট, ওআই অরিজিনাল ইনভেস্টমেন্ট, সিসিএফএটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ডব্লিউসি ওয়ার্কিং ক্যাপিটাল, এসপি সলভেজ ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিবি দ্বারা, তারপর এনসিও নেট ক্যাশ আউটলে। এগুলা হচ্ছে তার পূর্ণরূপ। বেসিকে আমি কোনো কিছু বাদ রাখি নাই। তারপর একটা সূত্র, তোমরা তো বই বা সাজেশন থেকেই অঙ্কের সমাধান করবে, তাই আমি আলাদাভাবে টাইপিং না করে সরাসরি বই সাজেশন থেকে প্রশ্নগুলো নিয়ে চিহ্নিত করে তোমাদেরকে বোঝাই, এতে করে তোমরা সহজে বুঝতে পারবে। পদ্মা কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ নিউ প্রজেক্ট। পদ্মা কোম্পানি চিন্তা ভাবনা করছে নতুন একটা প্রজেক্টে বিনিয়োগ করবে। ওকে, এ মেশিন কস্টিং টাকা 50,000 হ্যাজ টু বি প্রসিড টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য একটা মেশিন 50,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে। ওই যে মেশিন 50,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্যই একটা কথা মনে রেখে দিও, এই 50,000 হচ্ছে এনসিও নেট ক্যাশ আউটলে অথবা কোস্ট। এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা নামে ডাকতে পারো, যে কোনো একটা নাম লিখতে পারো, এনসিও অথবা কোস্ট, মেশিনের মূল্যটা কিন্তু। The estimated life of the machine would be 5 years saving no salvage value. মেশিনটা ব্যবহার করা যাবে 5 বছর, আনুমানিক এটার আয়ুষ্কাল 5 বছর। 5 বছর পরে এটার কোনো মূল্য থাকবে না, এই জন্যই বলা হয়েছে নো সলভেজ ভ্যালু। যখন মেশিনটা অচল হয়ে যাবে ওই অবস্থায় ওইটার বিক্রয় করা যাবে না বা এটার কোনো মূল্য থাকবে না, এই জন্য এটার কোনো সলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য নেই। The tax rate of the company is 40% and does not get an investment allowance. কোম্পানির করের হার 40%, কোম্পানি আয়ের উপরে 40% কর দিয়ে থাকে সরকারকে, এখানে কোনো বিনিয়োগ সঞ্চিত নেই। দি কোম্পানি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফপিটি উড বি অ্যাজ ফলোস, যেখানে বছর হচ্ছে 5টা বছরের সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া, বিফোর দেওয়া। এখন আমাদের উচিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বাহির করা, তাই তো। তাহলে কি কাজ, তাহলে আমাদের কাজ হলো ওইটা থেকে আমরা একটু আগে যে নিয়মটা শিখলাম ওই নিয়ম অনুযায়ী সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত
কাজ করতে হবে। তো আমরা কাজ করব। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু, 10% ডিসকাউন্ট রেট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো আমি তো আরও বেশ কিছু অঙ্কের সমাধান করবো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে। আপাতত এই অঙ্কটার সমাধান করি, আর বাকি ক্লাসের মধ্যে আমি আইআরআর, তারপর আরও বিভিন্ন নিয়মে অঙ্ক থাকতে পারে, তো এগুলা জানার জন্য বেসিক জানাটা খুব প্রয়োজন। তো গুরুত্ব দিয়ে না টেনে এই অঙ্কের সমাধানটা বুঝো। আমি প্রশ্নটা এই জায়গায় রেখে দিলাম, আর এই ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো, একেবারে ফুল স্ক্রিন করে দেখো। টেবিলের যে কাজটা এখানে বোঝাচ্ছি, শুরুতেই তো 1 নম্বর করে ইয়ার, বছর 5টা বসিয়ে দেওয়া হলো, ওকে। সিএফবিটি নিয়ে আসা হলো, এই টাকাগুলো, ওকে। ডেপ্রিসিয়েশন বাইর করে নাও। ডেপ্রিসিয়েশনের সূত্র কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ লাইফ। কোস্ট 50,000, সলভেজ ভ্যালু 0, মেয়াদ হলো 5 বছর। 50,000কে 5 দ্বারা ভাগ করলে 10,000, প্রত্যেকটা করে বসিয়ে দাও। সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে যদি ইবিটি পাওয়া যায়, তাহলে মাইনাস করো, মাইনাস প্লাস গুণ যাই হোক না কেন সোজা সোজা, যেমন 10 থেকে 10 মাইনাস করলে 0, 11 থেকে 10 মাইনাস করলে 1, 14 থেকে 10 মানে 1000 মাইনাস করলে 4000, 15 থেকে 10 মাইনাস করলে 5, 25 থেকে 10 মাইনাস করলে 15। কোম্পানির করের হার 40%, তো ইবিটির উপর এখানে তো 0, কোনো করের হার হবে না। 1000-এর 40% 400, 4000-এর 40% 1600, 5000-এর 40% 2000, 15,000-এর 6000। ইএটি এখন বাহির করব। ইএটি বাহির করার নিয়ম হচ্ছে ইবিটি থেকে ট্যাক্স রেট মাইনাস, তাই তো। এখানে 0 থেকে মাইনাস করলে 0 মাইনাস করলে 0, 1000 থেকে 400 মাইনাস করলে 600, 4000 থেকে 1600 মাইনাস করলে 2400, 5000 থেকে 2000 মাইনাস করলে 3000, 15 থেকে 6000 মাইনাস করলে 9000। তো এটা যেহেতু ইএটি, অঙ্কটার মধ্যে এভারেজ রেট অফ রিটার্ন আছে, তো টোটাল ইএটি এখানে যোগ করে নেওয়া হবে 15,000। বাকিটা অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো। পেয়ে যাবো আমরা এনসিবি। এনসিবি এর আরেকটা নাম কি সিএফএটি। সিএফএটি আর এনসিবি একই, সিএফএটি এনসিবি একই। এখন এনসিবি বাহির করার নিয়ম উপরে দেখো সংকেত দেওয়া আছে, 6 নম্বর আর 3 নম্বর যোগ করতে হবে। 6 নম্বর 0, 3 নম্বরে 10, তাহলে 10,000, 600 আর 10,000, 10,600, 2400 আর 10,000, 12,400, 3,000 আর 10,000, 13,000, 9,000 আর 10,000, 19,000। এখন পিভি ফ্যাক্টর এর দ্বারা 10% ফ্যাক্টরগুলো বাইর করতে হবে। 10%-এর ফ্যাক্টর বাইর করার নিয়ম কি একটু আগেই তো বললাম, তোমাদের মনে আছে ফ্যাক্টরগুলো কিভাবে বাইর করতে হয়? মনে না থাকলে পুনরায় ক্লাসটা দেখে নিও। এখানে বলা হয়েছে, এখানে আর এর মান 1 নম্বর বছরের জন্য 1, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বর বছরের জন্য 3, 4 নম্বর বছরের জন্য 4, 5 নম্বর বছরের জন্য 5 বসিয়ে ফ্যাক্টরগুলো বাইর করে নেবেন। অঙ্কের মধ্যে যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে, এই জন্য পিবির জন্য একটা ঘর, আর পেব্যাক পিরিয়ড বাইর করতে হবে, এই জন্য কিউমুলেটিভ এনসিবি অথবা সিসিএফএটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। যেহেতু সিএফএটির আরেকটা নাম এনসিবি, তো এটার নাম হয়ে যাবে কিউমুলেটিভ এনসিবি। একই, সিসিএফএটি আর কিউমুলেটিভ এনসিবি একই। পিবি বাইর করার নিয়ম, এই এনসিবিকে সবসময় গুণ করা হবে ফ্যাক্টর দ্বারা, মানে এই দুইটা গুণ করে, এইটা দুইটা গুণ করে নাও, যোগ করে নাও, টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843। কিউমুলেটিভ এনসিবি হলো কিভাবে? শুরুতে 10,000, 10,000 বসবে, 10,000-এর সাথে 10,600 যোগ করলে 20,600, 20,600-এর সাথে 12,400 যোগ করলে 33,000, 33,000-এর সাথে 13,000 যোগ করলে 46,000, 46,000-এর সাথে 19,000 যোগ করলে 65,000। এই হলো কিউমুলেটিভ এনসিবি, মানে যোগ করে করে একটা একটা করে এভাবে বসবে। প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই নিয়ম। এখন এই রিকোয়ারমেন্টগুলো বাইর করব। এই যে টেবিলটা আছে না, টেবিলটা আমি এখানে রেখে দিলাম। ক্লাসটা যদি একেবারে ফুল স্ক্রিন করো তাহলে বোঝার কথা। এখানে আরেকটা কথা, 10%-এর ফ্যাক্টর যে বাইর করলাম, 10% পেলাম কোথায় থেকে? এই যে 10% ডিসকাউন্ট রেট, এই জন্য এখানে 10%। তো এখানে 12%ও থাকতে পারে, 12%-এর বাইর করব। পেব্যাক পিরিয়ডের সূত্রটা বসালাম। এখন এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি আছে। আচ্ছা, তোমাদের অঙ্কের মধ্যে এনসিও বা মেশিনের মূল্য বা কোস্ট কত টাকা আছে? 50,000। ওই যে কিউমুলেটিভ এনসিবি এখানে
প্রথম বছরে 10,000, দ্বিতীয় বছরে 20,600, তৃতীয় বছরে 33, চতুর্থ বছরে 46, পঞ্চম বছরে 65। তোমার কত প্রয়োজন? তোমার মূলধন কত টাকা প্রয়োজন? পেব্যাক পিরিয়ড মানে বিনিয়োগ পরিশোধকাল। যেই টাকা বিনিয়োগ করে ওই টাকা কত বছরে চলে আসবে? দেখা গেল 50,000 65,000 5 নম্বর বছরে চলে আসে। তো এটা তো বেশিটা যাওয়া যাবে না, কমটাতেই থাকতে হবে। তখন 46,000-এ থাকবো। তো যেটাতে থাকবো ওইটা হলো সি এর মান 46,000। সি এর সোজা যে বছর থাকবে ওইটা হবে এর মান 4। সি এর সোজা গিয়ে সিএফএটির গড়ে অথবা এনসিবি এর গড়ে এক গড় নিচে নেমে যাব, মানে এই যে এনসিবির গড় আছে সি এর সোজা এক গড় নিচে নেমে গেলে 19,000, এটা হবে ডি এর মান। তাহলে এর মান 4। এই নিয়মটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে। 46,000 সি এর মান 4, ডির মান 19,000, পিভিপি এর মান 4, এনসিও তো 50,000, সির মান 46,000, ডির মান 19,000, 4। উপরে 50 থেকে 46 মাইনাস করে 19,000 দ্বারা ভাগ করলে 0.21, যোগ করে নিলে 4.21 ইয়ার্স। এভারেজ রেট অফ রিটার্নের সূত্র, এভারেজ ইএটি বা এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটি এখানে 15,000 আছে না, তো এভারেজ ইএটি বাইর করছি। এভারেজ টোটাল ইএটি 15,000, বছর 5টা, 15,000-কে 5 দ্বারা ভাগ করলে 3,000 টাকা চলে আসবে। তো এভারেজ ইএটি 3,000। এভারেজ ইনভেস্টমেন্ট কোস্ট প্লাস সলভেন্স ভ্যালু ভাগ 2, এভারেজ ইনভেস্টমেন্ট। তো 50,000 প্লাস 0 ভাগ 2, 0 মানে সলভেন্স ভ্যালু, 25,000 টাকা পাওয়া যাবে। 3,000-কে 25,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাবে 12% এআরআর। নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি এর সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু ওই যে 47,843, এনসিও 50,000, তখন মাইনাসের উত্তর চলে আসে 2,157। ক্যালকুলেটারে বিগ করলে মাইনাসের উত্তর চলে আসবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই এর সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843, এনসিও 50,000। 47,843 ওইটা টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর এনসিও 50,000। উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 0.9569, 100 দ্বারা গুণ করলে 95.69%। দ্যাটস আনসার।